বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই হিসাব বিজ্ঞান ভিডিও ক্লাসে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ভালো রয়েছ। আলহামদুলিল্লাহ, তোমরা যেখানেই থাকো ভালো থাকো। তো দেখো, আমরা গত ক্লাসটা দশম অধ্যায়ের অঙ্কের উপর আলোচনা করেছিলাম এবং সিলেবাসে যে অঙ্কগুলো দেয়া ছিল সেগুলো কিন্তু তোমাদেরকে কমপ্লিট করে দেখানো হয়েছে। তো আমরা এই ক্লাসগুলো যেহেতু লাইভেও নিয়েছি, ভিডিওতেও নিচ্ছি, তো সামনে পরীক্ষা যেহেতু এখনও আমাদের শুরু হয়নি, পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত আবারও আজকে আমরা সেই সিলেবাসের যে প্রথম অধ্যায়টা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সুতরাং বলাই চলে এটা একটা রিভিশন ক্লাস। তোমরা নিশ্চয়ই বইটা সামনে রাখবে এবং এই যে রিভিশন ক্লাসগুলো নিচ্ছি, যে সমস্ত স্টুডেন্টগুলো এখনও এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা জানো না, আমি রিভিশন ক্লাস নিলেও একেবারে শুরু থেকে শুরু করব, অর্থাৎ অঙ্কগুলো করার জন্য আমাকে কোন বিষয়টা শিখতে হবে এটা আজকে আলোচনা করব। দেখো, আমাদের সিলেবাসের যে প্রথম অধ্যায়টা রয়েছে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার, সেই অধ্যায়ের নাম হচ্ছে হিসাব, পঞ্চম অধ্যায়। তো তোমরা বইটা অবশ্যই সামনে রাখো, তোমাদের মূল বইয়ের 48 পৃষ্ঠা, অধ্যায়ের নাম হচ্ছে হিসাব। তো আমরা জানি যে হিসাব বিজ্ঞানে কোনো প্রশ্ন উত্তর লিখতে হয় না, শুধুমাত্র অঙ্ক করতে হয়। তারপরেও একটু জ্ঞান দেওয়ার জন্য বলা চলে, যদি কেউ প্রশ্ন করে হিসাব কাকে বলে, আমরা দেখো সারাদিন হিসাব 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 এগুলো শব্দগুলো উচ্চারণ করে থাকি। তো তোমরা কেউ বলতে পারো বাবা হিসাব কাকে বলে? তো আচ্ছা, অবশ্যই পারার কথা। তারপরে আমি বলে দিচ্ছি, হিসাব হচ্ছে দেখো আয় ব্যয়ের তালিকা। আমরা আয় ব্যয় লিপিবদ্ধ করে যে তালিকা প্রকাশ করি তাকে হিসাব বলে, অথবা লেনদেনগুলো লিপিবদ্ধ করে যেই তালিকা প্রকাশ করি তাকেই কিন্তু হিসাব বলে। অর্থাৎ হিসাব হচ্ছে একটা তালিকা। তো এইভাবেই সংজ্ঞাটা দেয়া যায়। এর মধ্যে অনেকগুলো বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তোমার মূল বইয়ের 51 পৃষ্ঠা 51 পেজে এখানে মোট 31 ধরনের হিসাব রয়েছে। তো এটার গুরুত্বটা দেখো, এই 31 ধরনের হিসাব নিয়ে তোমার হিসাব বিজ্ঞানের যত অঙ্ক রয়েছে সব অঙ্কগুলো তৈরি। আমরা কিন্তু যতগুলোই সংখ্যা লিখি না কেন দেখো, 1 থেকে অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত এগুলো নিয়েই লিখতে পারি, তাই না? তো অনুরূপভাবে আমরা যতগুলোই অঙ্ক করব এই 31টা হিসাব নিয়েই কিন্তু অঙ্কটা হয়। তো আমি বললাম, যারা আজকে প্রথম ক্লাস করছে অধ্যায়ের, তোমাদের উচিত হবে এই 31টা হিসাবগুলো আয়ত্ত করা। তাহলে তুমি অবশ্যই সৃজনশীলের যে 1 নম্বর অঙ্কটায় রয়েছে সেখানে কয়ের প্রশ্ন করেছে উত্তোলনের পরিমাণ, ওই 31টার মধ্যেই লেখা আছে কোনটাকে উত্তোলন বলে। তো ক্ষয়ে বলেছে মোট সম্পদের পরিমাণ, ওখানেই লেখা আছে সম্পদ কোনগুলোকে বলে, এবং গয়ে বলেছে মোট দায়ের পরিমাণ। তাহলে দেখো, আমি যেই নির্দেশনাটা দিলাম 51 পৃষ্ঠার 31টা হিসাব যারা এখনও তোমরা আয়ত্ত করতে পারোনি, তোমাদের উচিত হবে এটা আয়ত্ত করা। এই অধ্যায় থেকে আরও যে বিষয়গুলো জানতে হবে তার 1 নম্বর হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়টা নিয়ে একটু আলোচনা করি। আমি এখানে শিরোনাম দিলাম ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে এটাকে অনেকেই সূত্র বলতে পারে, তোমার বইতে কিন্তু অনেক বড় করে সূত্রটা দেয়া আছে। আমি অন্তত সেটা ছোট করে লিখেছি, তবে এটা দিয়েও কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে। ডেবিট ক্রেডিট তোমার নির্ণয় করাটাই আসল কথা। তুমি এখন যেখান থেকে যে সূত্রটাই পাও সেটা কোনো বড় কথা নয়, তুমি পারছো কি না সেটাই দেখবে। তাহলে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে দেখো, এখানে লিখলাম আমি সম্পদ হিসাব। কোনো একটা লেনদেনে যদি সম্পদ বাড়ে তাহলে করবে ডেবিট, সংক্ষেপে লিখলাম ডিআর। সম্পদটা যদি কমে অর্থাৎ কমলে করব আমরা সিআর। 2 নম্বর, যদি দায়বাচক হয়, আমরা হিসাবটাকে যে ডেবিট ক্রেডিট করব সেটা যদি দায়বাচক হয় তাহলে এর বিপরীত হবে, দায়টা যদি কমে অর্থাৎ লিখলাম কমলে ডেবিট করব, আর যদি বাড়লে ক্রেডিট করব। আর একটা দেখো 3 নম্বর,
যদি কোনো ব্যয়বাচক হিসাব পাও, ব্যয় সবগুলোকে ডেবিট করবে, আর যদি আয়বাচক হিসাব পাও সবগুলোকে আমরা ক্রেডিট করব। দেখো তাহলে এই যে ছোট একটা সূত্র, অনেকেই হয়তো এটা নিয়ে তোমাদের মনে হতে পারে যে না এটা দেওয়া সম্ভব নয়, তো আমি এটা দিয়েই যে কোনো লেনদেনের ডেবিট ক্রেডিট করে দেখাতে পারবো ইনশাল্লাহ। আমি এখানে প্রমাণও দেব। তাহলে এই বিষয়টা অবশ্যই মুখস্থ রাখবে, এই 4টা বিষয়। তার মানে ব্যয় আর আয় এটা মুখস্থ করার দরকারই হচ্ছে না। ব্যয় মানেই ডেবিট, যতগুলো হিসাব পাবে লেনদেনের ব্যয়বাচক সেগুলোকে আমরা ডেবিট করে ফেলবো। তাহলে এখানেও কিন্তু আমার সেই 51 পৃষ্ঠা যে 31টা হিসাব রয়েছে সেটা যদি তুমি ভালো চিনতে পারো তাহলে ডেবিট ক্রেডিট করতে পারবে, কারণ ওখানে যাবতীয় ব্যয়বাচক হিসাবগুলো আছে। তাহলে কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা আয়, সম্পদ, এটা কিন্তু প্রথমে চিনতে হবে। তাহলে এই সূত্রের আমি একটু প্রমাণ দিই ডেবিট ক্রেডিট করার ক্ষেত্রে। আমি কিন্তু এই অধ্যায়ের যে বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি, অঙ্কগুলো কিন্তু তোমাদের করে দেখিয়েছি, আবারও নতুন করে করাচ্ছি। এই অঙ্কে যেহেতু অধ্যায়ে তোমার ডেবিট ক্রেডিট বের করতে বলেছে, সুতরাং তোমাদের তো জানা উচিত কী করে করতে হবে। তাহলে বইয়ের বাইরে থেকে আমি একটা লেনদেন দিই। দেখো প্রথমে একটু সহজ লেনদেন দিলাম। আমি এখানে লিখলাম পণ্য বিক্রয় করা হলো। তাহলে যারা একেবারে নতুন হিসাব বিজ্ঞানের অঙ্ক করছো তারা এটা একটু অনুসরণ করতে পারো। তাহলে পণ্য বিক্রয় করা হলো 2000 টাকা, এটা একটা লেনদেন আমরা নিশ্চয়ই জানি যে আর্থিক অবস্থার পরিবর্তন হলেই কিন্তু সেটা লেনদেন হয়। তাহলে এই লেনদেনের মধ্যে আমরা দেখব কোনটা কোনটা হিসাব রয়েছে। এখানে কতগুলো শব্দ রয়েছে, সবটাই কিন্তু হিসাব নয়। প্রথম কাজ হচ্ছে কোনটা হিসাব। আমরা জানি বিক্রয় একটা হিসাব রয়েছে, 2000 টাকা একটা হিসাব রয়েছে। তাহলে হিসাবগুলো বের করলাম, যেই হিসাব বের করলাম সেগুলোই হয় ডেবিট অথবা ক্রেডিট হবে। এবার এই হিসাবগুলোকে আমরা ডেবিট ক্রেডিট করব কিভাবে? তো দেখো এটা হচ্ছে বিক্রয় হিসাব। তাহলে বিক্রয় কার মধ্যে পড়ে? এটা কি সম্পদবাচক হিসাব, এটা কি দায়বাচক হিসাব, ব্যয় না আয়বাচক? তো দেখো বিক্রয় হচ্ছে আয়বাচক হিসাব, আর এখানে লেখা আছে আয় হলেই তাকে আমরা ক্রেডিট করব। তাই সহজ কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে ক্রেডিটটা একটু নিচে লিখতে হয়, তার জন্য আমরা লিখলাম বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, এরপরে দেখো এই যে 2000 টাকা রয়েছে, তাহলে 2000 টাকা কী বাচক হিসাব হবে? 2000 টাকা নিশ্চয়ই সম্পদবাচক হিসাব। নগদ টাকা, আসবাবপত্র, গাড়ি বাড়ি এগুলো সবই কিন্তু সম্পদ। তাহলে যেহেতু 2000 টাকাটা সম্পদ, সম্পদের সূত্র লেখা আছে বাড়লে ডেবিট, অর্থাৎ আমার কাছে বাড়লে, আমি ব্যবসার মধ্যে বসে আছি, এইভাবে অঙ্ক করতে হবে। ব্যবসায় যদি বাড়ে তাহলে ডেবিট, ব্যবসায় থেকে যদি কমে তাহলে হবে ক্রেডিট। তাহলে সম্পদটা বাড়লো না কমলো দেখব। আমি পণ্য বিক্রয় করেছি, যদি পণ্য বিক্রয় করে নগদ টাকা দিয়ে তাহলে নিশ্চয়ই আমার কাছে টাকা আসবে। আর বলেছে এখানে বাড়লে ডেবিট হয়। নগদ টাকাকে আমরা হিসাব বিজ্ঞানে নগদান হিসাব বলি, তার জন্য এখানে লিখব আমরা নগদান হিসাব ডেবিট। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো খুবই ছোট্ট একটা এই সূত্র দিয়ে যত জটিলই হোক না কেন তোমরা সহজেই ডেবিট ক্রেডিট করে দেখাতে পারবে। আমরা আরও একটি উদাহরণ দিই, আস্তে আস্তে একটু জটিলের দিকে গেলে হয়তো তোমরা বুঝতে পারবে। তারপরেও যত বড়ই যত জটিলই লেনদেন হোক না কেন এই সূত্র দিয়ে সেটা সলভ করা সম্ভব। এখানে যদি বলা হয় যে ব্যাংকে 2000 টাকা জমা দেওয়া হলো, ওকে, তাহলে এটাও তো একটা লেনদেন। তাহলে এই লেনদেন থেকে আমরা ডেবিট ক্রেডিট করব। তাহলে প্রথম কাজ কি হচ্ছে আমার? প্রথম কাজই হচ্ছে ওই লেনদেনের মধ্যে থেকে আমার হিসাবগুলো খুঁজে বের করা। তাহলে একটা হচ্ছে ব্যাংক হিসাব রয়েছে, একটা নগদ টাকা রয়েছে। তো দেখো প্রথমে যদি নগদ টাকা ধরো, নগদ টাকা খুব সহজ, এটা সম্পদ আমরা চিনি এবং ম্যাক্সিমাম লেনদেনগুলোতেই কিন্তু নগদ টাকা থাকে। শুধুমাত্র ধার বা বাকি লেখা থাকলে অবচয়, পণ্য উত্তোলন যদি লেখা থাকে, কিছু কিছু ক্ষেত্রে বাট্টা, এগুলো ছাড়া ম্যাক্সিমাম লেনদেনগুলোতে কিন্তু নগদ টাকা থাকে। তাহলে নগদ টাকা একটা হিসাব পেয়েছি। তাহলে নগদ টাকাটা কি আমার? সম্পদবাচক হিসাব। বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট।
আমার ব্যবসা থেকে বাড়লে, ব্যবসায় বাড়লে ডেবিট, ব্যবসা থেকে কমলে ক্রেডিট। তাহলে আমি 2000 টাকা ব্যাংকে জমা দিলাম, তুমি চিন্তা করো 2000 টাকা ব্যাংকে জমা দিলে টাকাটা কিন্তু আমার কাছ থেকে চলে যাবে, কমে যাবে। তার জন্য হবে নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ক্রেডিট, তার জন্য আমরা নিচে লিখব নগদান হিসাব ক্রেডিট, সিআর, সংক্ষিপ্ত আকারে সিআর লিখছি। এরপরে ব্যাংক, তাহলে ব্যাংক কার মধ্যে পড়ে? মানুষের ব্যাংক ব্যালেন্স, এটা কিন্তু সম্পদবাচক হিসাব। এটাও কিন্তু সেই ওই 51 পৃষ্ঠায় লেখা আছে। অবশ্যই সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা যারা বুঝতে পারছো, যারা করতে চাও, তারা যেন এটা দেখে আসো। তাহলে ব্যাংক ও সম্পদবাচক হিসাব, তাহলে সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আমার ব্যাংক ব্যালেন্সেই তো আমি টাকা জমা দেবো, তাহলে আমার ব্যাংক ব্যালেন্সটা বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বাড়ছে। যেহেতু বাড়ছে সেহেতু আমরা এখানে লিখব ব্যাংক হিসাব ডেবিট। তাহলে এইভাবে দেখো প্রত্যেকটা লেনদেনের তুমি এতটুকু সূত্র দিয়েই ডেবিট ক্রেডিট করতে পারবে। এটা কিন্তু যতদিন হিসাব বিজ্ঞান পড়বে ততদিন চাইলেই এতটুকু সূত্র দিয়ে কিন্তু ডেবিট ক্রেডিট করা সম্ভব। এই সূত্রটা বইতে অনেক বড় করে দেয়া আছে, এটা আমি তৈরি করেছি। তবে এটা দিয়েও ডেবিট ক্রেডিট করতে পারো, অ্যাজ ইউর উইশ। যেটা তোমার কাছে সহজ মনে হয় সেটা দিয়ে করবে। মূল কথা হচ্ছে তুমি শিখতে পারছো কিনা। তো এই অধ্যায়ে আমি ডেবিট ক্রেডিটটা শেখালাম কেন। ডেবিট ক্রেডিট মোটামুটি কয়েকটা অঙ্কে চেয়েছে, যেমন তোমার 2 নম্বর অঙ্কে ডেবিট ক্রেডিট চেয়েছে, 3 নম্বর অঙ্কে ডেবিট ক্রেডিট চেয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস চাইবে, শ্রেণী বিভাগ উল্লেখ করো। অলরেডি বলা হয়েছে যে 51 পৃষ্ঠার হিসাবের প্রকারভেদটা জানতে পারলে তুমি অ্যান্সারগুলো করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামনে পরীক্ষা, তোমরা যারা এখনও সিলেবাসগুলো শেষ করতে পারোনি তারা যেন শেষ করতে পারো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। তোমরা যে কোনো সময় ফোন দিতে পারো, নামাজের সময়গুলো বাদ দিয়ে। ইনশাল্লাহ আমি তোমাদের ফোনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, প্রয়োজনীয় সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমাদের আবারও অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। ছোট্ট একটা হোমওয়ার্ক, এই যে আমি সূত্রটা লিখলাম বাবা, এই সূত্রটা তোমরা কারা কারা শিখলে এটা লিখে শুধু আমাকে দেখাবে, এতটুকু কাজ। কারা কারা এই ক্লাসটা দেখে সূত্রটা শিখেছো এটা লিখে পোস্ট করবে। এটাই তোমাদের জন্য হোমওয়ার্ক। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।